বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। দুজনেই একসময়কার ছাত্রনেতা এবং দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক। আমার বায়ে বসা আছেন খায়রুল কবির খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশতাক হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ নিয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা যেটা শুনেছি, এটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে খানিকটা বিরোধ আছে এবং সনদটি স্বাক্ষরিত হবার কথা ছিল 15 তারিখে অক্টোবরের, সেটা এখন 17 তারিখে সবাই মিলে স্বাক্ষর করবে। কিন্তু এই স্বাক্ষরই শেষ কথা কিনা, বা এই স্বাক্ষরই আসলে সব অর্জন হলো কিনা, বা শেষ পর্যন্ত গণভোটের কথা যেটা বলা হচ্ছে সেই গণভোট আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, যদিও কখন হবে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। যদি আপনাদের কাছ থেকে আমরা বুঝতে চাই কিভাবে বোঝাবেন মিস্টার খায়রুল কবির। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটি বৈঠক হয়েছিল লন্ডনে। তারপরে ওই যেটা নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনার একটু বিতর্ক ছিল। সেখানে আলোচনা করে একটা মোটামুটি একটা জায়গায় আগামী 2026 ফেব্রুয়ারি মাসে রোজার আর প্রাককালে নির্বাচন হওয়ার একটি কথা হয়েছে। এটাকে কেন্দ্র করে বাংলাদেশ আমাদের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে মোটামুটি একটা ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে নির্বাচন ওই সময় হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে তার পরবর্তীতে আমাদের জুলাই জাতীয় সনদের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা আমাদের দলের নীতি নির্ধারকের সাথে একাধিকবার, আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একাধিকবার বৈঠক হয়েছে। সেই বৈঠকের মানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। সেটা কিভাবে সেখানে আইনি দেওয়া যায়, রূপ দেওয়া যায়, সেগুলো বিষয় নিয়ে আমরা একটা ঐক্যমতে আমরা এসেছি। আর সেই ঐক্যমতের প্রেক্ষিতে সেটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা আগামী 15 তারিখে উপদেষ্টা করার কথা ছিল, কিন্তু এটা 2 দিন আবার পিছানো হয়েছে। তো সেটা হওয়ার আগে আমার মনে হয় যে কিছু কিছু ডিসপুট রয়েছে যেগুলো নিয়ে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। সেই নোট অফ ডিসেন্টের মধ্যে বাকিগুলি অন্তর্ভুক্ত না করে সেটা করার ব্যাপারে আমাদের দলের যে স্থায়ী কমিটির সদস্য আমাদের জানেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি এই বিষয়ে তিনি একাধিকবার কথা বলে একটা আমাদের মতামত আমরা দিয়ে আসছি। সেই মতামতের প্রেক্ষিতে আমরা মনে করি যে এই জুলাইয়ের জাতীয় সনদটার যেন সেটা বাস্তবে যেন সেখানে কার্যকরী ভূমিকা পালন করা হয়, সেটা আগামী জাতীয় সংসদে সেটাকে একই দিনে এখানে আমরা দেখেছি গণভোটের বিষয়টি, সেটাও আমাদের কিন্তু আমরা আমাদের একই দিনে সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য একই দিনে করার ব্যাপারে একটি প্রস্তাব আমাদের দল থেকে দেওয়া হয়েছে। সেটা করলে সেটা হতে পারে, কিন্তু সেটা নিয়েও কিন্তু ভিন্নমত রয়েছে। আমরা কিছু কিছু দল আমরা দেখলাম যে আমাদের জামাত ইসলামী সহ 7টি ইসলামী জোট দল, তারাও কিন্তু তারা সেই বিষয়ে তারা কিছু দ্বিমত তারা প্রকাশ করেছে। সেটা আগেই তারা ওই একই দিনে নির্বাচনের আগেই তারা ইয়েটা হোক, গণভোটের কথা তারা বলেছেন। সেটা নিয়ে আমরা তাদের একটা বক্তব্য তারা সেখানে তুলে ধরেছেন যে এই বিষয়টা নিয়ে তারা তাদের মধ্যে আলোচনা করে তারা বলছেন যে সেটাকে আগেই করতে হবে। কিন্তু সেখানে আমার মনে হয় যে এই বিষয়গুলি ব্যাপার নিয়ে আমাদের যেখানে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি, অনেক বিষয়ে আমাদের একটা ঐক্যমত আমরা তৈরি হয়েছে। আমরা দেখেছেন যে সংস্কারের বিষয়ে 84 সংস্কারের মধ্যে অধিকাংশগুলি কিন্তু আমাদের আমরা ঐক্যমতে আমরা এসে গেছি। তো এখন খুব মানে বড় জটিলতা আমরা দেখছি না এখন। এখন নির্বাচন পিআর নিয়ে আগে করতে হবে এবং আগে করতে হবে, নির্বাচনের আগে করতে হবে, নির্বাচনের দিনে আগে গণভোট করতে হবে। এইগুলা নিয়ে আমার মনে হয় যে একটি মানে একটি সংকট সৃষ্টি করার জন্য পিআর পদ্ধতি আসন্ন সংসদ নির্বাচনকে পেছানোর একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।
যে এটাকে তারা বেশি হাইলাইট করে বিষয়টা একটু জটিলতা সৃষ্টি করার মানে তারা আমরা করছে বলে আমি মনে করি। যে পিআর পদ্ধতিটা আমাদের ক্ষেত্রে এটা আমাদের দেশের কদিন আগে আমরা দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের যে প্রফেসর আমাদের উনি নুরুল আমিন ব্যাপারী, তিনিও বলছেন যে 20 বছর লাগবে শুধু খালি অ্যানালিসিস স্টাডি করতে। সব বিশেষজ্ঞরাই বলছেন যে এটা আমাদের দেশের ক্ষেত্রে এটা এখনও উপযোগী নয় এবং আমাদের বাস্তবতার খাতিরে সেটা আমাদের দেশে এখনও পিআর পদ্ধতিতে যারা দীর্ঘদিনে প্রচলিত স্বাধীনতা বাংলাদেশের দীর্ঘদিন মানুষ একটা জনগণ তাদের ভোটের যেভাবে করে অভ্যস্ত হয়ে আসছে, সেটা হঠাৎ করে এখন তারা প্রার্থীকে সেটা জানবেই না, ওরা জানতে পারবে না পরবর্তীতে কারা প্রার্থী হিসাবে আসবেন, যারা প্রতীকের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পেলে সেটার ভিত্তিতে তারা নির্ধারণ করবে দল। তো সেই বিষয়টি আমাদের দেশের মানুষের এখনও তারা সুখে দুঃখে বিপদ আপদে সবসময় মানে যারা প্রার্থী ছিলেন তাদেরকে দেখেই জনগণ উদ্বুদ্ধ হয়ে সে একটি মার্কার সাথে একটা ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়টি দেখেই কিন্তু জনগণ তারা নির্ধারণ করছে। কিন্তু এবার এই জিনিসটাকে আমার এই পিআর পদ্ধতিটা কোনো অবস্থায় আমরা মনে করি যে এটা আলোচনা আনাই এটা বাঞ্ছনীয় নয়, এটাকে আলোচনার বাইরে রাখাই আমার অনেক উচিত ছিল। যেখানে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করে নির্বাচনকে পেছানো মানে একটু জটিলতা সৃষ্টি করা এটি মনে হয় যে করতে যাচ্ছেন কারা। এবং বিভিন্ন প্রসঙ্গ অনেক এগুলো নিয়ে আমরা দেখেছি যে এগুলো নিয়ে পাশের দেশ নেপালও আমরা দেখি 13 বার সরকার পাল্টিয়েছে। এগুলো নিয়ে তাদের যে দেশের যে বেহাল অবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি। এবং একটা পার্লামেন্ট হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট, তারপরে সেটা হবে একটা অস্থিতিশীল সরকার, সেটা আমাদের দেশের ক্ষেত্রে কোনো অবস্থিতি প্রযোজ্য হবে বলে আমি মনে করি না। তাই এটা আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আলোচনাটা না করাই আমার মনে হয় যে বাঞ্ছনীয়। এটাকে আমার খুব গুরুত্ব দেওয়া, এর থেকে অনেক বড় বড় বিষয় রয়েছে। আমাদের এই নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা কীভাবে যায়, এই সরকারের অধীনে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আরও চুলছাড়া বিশ্লেষণ করতে হবে, যেন তাদের নিরপেক্ষতা আর বিষয় নিয়ে কিছু প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আবার ওইগুলো নিয়ে আমার কথা হলো যে এই জটিলতার কারণে পরিস্থিতি অন্যদিকে দাবিতে হোক, এই দেশি বিদেশি চক্রান্তের যে তারা করে যাচ্ছে এটারই তার ফাঁদে পড়তে হতে পারে। তাই আমরা চাই যে নির্বাচনটা একটা এই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা আর কি। জি, ডক্টর মোশতাক হোসেন, জাস্ট আগের প্রশ্নের সঙ্গে একটু যোগ করে দিতে চাই যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা মিস্টার খোকন উল্লেখ করছেন। বানচালের ষড়যন্ত্র বা নির্বাচন বিলম্বিত করবার কোনো ষড়যন্ত্র দেখেন কি না এই পুরো প্রসেসের মধ্যে? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক জনাব খায়রুল কবির খোকনকে। সনদে স্বাক্ষরের কথা বলছেন, আমি তো স্বাক্ষর বিষয়টা একটু অনিশ্চিত দেখছি। আমাদের দল বা আমাদের সমমনা কয়েকটি দল তারা বলেছে যে যেসব বিষয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেখানেই শুধু স্বাক্ষর আমরা দেব। ভিন্নমত আছে, আমাদের কিছু ভিন্নমত আছে, বিএনপির বেশ কিছু ভিন্নমত রয়েছে, আরও কারো ভিন্নমত আছে। ভিন্নমত সহ মেনে নিলাম এটাই জাতীয় সংসদে চলতে পারে বা রাজনৈতিক দল বা ফোরামে হতে পারে, কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনে ভিন্নমত সহ মেনে নিলাম এটা কিন্তু সম্ভব না। বিশেষ করে দেখুন, আমাদের দল রাষ্ট্রীয় 4 মূলনীতি পরিবর্তন হতে পারে এমন কোনো সম্ভাবনার ইয়েতে আমরা স্বাক্ষর করব না। এখন যেটা হয়েছে যে রাষ্ট্রীয় মূলনীতি যাই থাকুক না কেন 4টা বিষয় যুক্ত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি স্বাধীনতা। এই 4টা বিষয় যুক্ত করতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমি যদি এই বিষয়ে একমত হই তাহলে এখন যে 4 মূলনীতি আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এটা বদলে গেলেও কিন্তু আমাকে সেখানে সম্মতি হয়ে গেল। তবে নারী আসন, আমরা চেয়েছি নারী আসন 100 আসনে সরাসরি নির্বাচন হোক। এখন প্রস্তাব হয়েছে যে 50টি আসনের বর্তমান পদ্ধতিতে পার্লামেন্টারি আসনের ভিত্তিতে বন্টন হবে, আর প্রতিটি রাজনৈতিক দল সেটা রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করার জন্য 5% অন্তত না সরাসরি নারীদেরকে মনোনয়ন দেন। আমরা এটাকে ভিন্নমত দিয়েছি, এটাই তো আমরা মেনে নিতে পারি না ভিন্নমত। এভাবে যেমন 150-এর 2 ধারা সংবিধান, সেটাকে তারা বাতিল করার কথা বলেছে। আমরা আমাদের দল বলেছি আমরা এটা নোট অফ ডিসেন্ট, কারণ এখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা এবং 10ই এপ্রিলের স্বাধীনতা, এগুলো সব তারা বাতিল করে দিয়ে শুধুমাত্র
10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাটাকে তারা একটা শিডিউলে রাখতে চাচ্ছে, আমরা এটা বিরোধিতা করেছি। আবার নতুন করে তারা বঙ্গবন্ধুর বিতর্ক প্রতিকৃতির বিতর্ক নিয়ে আসছে, মানে দেখুন একটার পর একটা তারা দ্বিমতের জায়গাগুলো এবং এগুলো আরও বিভেদটা বাড়াচ্ছে। তাহলে এগুলো আমরা ভিন্নমত সহ মানতে পারি না। ঠিক তেমনি জাতীয়তাবাদী দল যে বলেছে যে এখানে যে সংসদের উভয় কক্ষে, যদিও সংসদের জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো আলোচনাই হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনে, তারা উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কথা তুলেছে। আমাদের দলও কিন্তু মন্দের ভালো হিসেবে আমরা উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সমর্থন করেছি, কিন্তু প্রস্তাবটা লিখেছে যে এখন যেটা যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভিন্নমত জাতীয়তাবাদী দল এবং সম্ভাবনা 12টি দল ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা তাহলে মেনে নেব বিএনপি, কিন্তু বিএনপি একটা ইউনিক মানে অবস্থান আছে, এটা আমাদের সাথে বেলায় প্রযোজ্য না। বিএনপি তারা মনে করে, অনেকেই মনে করে বিএনপি আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এবং বিএনপি বলেছে যে ভিন্নমত যারা যারা দিয়েছে তারা ওই গণভোট দ্বারা বাউন্ড না। গণভোটে মনে করুন জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি গণভোটে হ্যাঁ হলো, কিন্তু ওখানে লেখা থাকবে, বিএনপি বলেছে যে যারা ভিন্নমত দিয়েছে তারা যদি ম্যান্ডেট পায় সংসদ নির্বাচনে তারা তাদেরটা কার্যকরী করবে। এখন বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ পায় এবং তাদের মিত্র দল সহ 2/3 পায়, তাহলে তারা তো উচ্চকক্ষে এই সংখ্যানুপাতিকটা করছে না। তাহলে এটা বিএনপির হয়তো তারা এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারে, কিন্তু আমাদের মতো আমরা যারা নিশ্চয়ই আমরা জয়লাভ করার জন্য করবো, কিন্তু আমরা সরকার গঠন করব এটা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে না এককভাবে, বা আমাদের সেটা পরের কথা। কাজেই এক্ষেত্রে আমরা জাতীয় সংসদে স্বাক্ষর করতেই যাব না আমরা, এবং আরও কয়েকটি দল আছে, যদি দ্বিমত সহ আমাদেরকে স্বাক্ষর করতে হয়। গণভোট তো এর পরের কথা, তাহলে গণভোটও হতে পারে বলেছি আমরা একই দিন এই বিষয়ে বিএনপির সাথে। কিন্তু গণভোটটা কিভাবে হবে, মানে আমি কি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে সেইভাবে না? আপনি কি ওই 84টি বিষয় ধরে যদি বাংলাদেশের কত ভাগ ভোটার ওই বিষয় ধরে ধরে ভোট দিবে, ইয়েস নো? 84 বিষয়ে ভোটের প্রয়োজন নেই। আসলে সাংবিধানিক যে প্রশ্নগুলো আছে, যেগুলো 2/3 ভোটে পাশ হবে সংসদে সাংবিধানিক বিষয়, সেগুলোই দেওয়া উচিত, এবং যেগুলো একমত হয়েছি আমরা। কিন্তু সেগুলো ঠিক হয়েছে কতগুলো বিষয় এরকম? হ্যাঁ, সেগুলো মানে কতগুলো বিষয় ভোটে যেতে পারে বলে আপনার ধারণা আনুমানিক? আমার কাছে সাংবিধানিক বিষয়গুলো 9টিরও বেশি, যেটা একমত পুরোপুরি, আর ভিন্নমত 14টিরও বেশি। সেক্ষেত্রে আমরা একই দিনে ভোটের কথা কেন বলেছি? বিএনপির সাথে আমাদের এখানে একমত আছে, শুধু বিএনপির সাথে এক জায়গায় ভিন্নমত আছে আমাদের দল এবং আমাদের সাথে কয়েকটি দল। বিএনপি বলেছে যে ভিন্নমতগুলো সহই গণভোটে যাক, কারণ বিএনপি তারা যেহেতু মনে করছে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে, তাদের যে ভিন্নমতগুলো সেগুলো এখানে কার্যকরী হবে না। কিন্তু আমাদের ভিন্নমত তো আমরা জাতীয় সংসদে যাওয়ার আগেই সেখানে আমরা ছেড়ে দিতে হচ্ছে। আমরা জাতীয় সংসদে যদি আমরা হেরে যাই, আমরা সেখানে ভিন্নমত দিতে পারি, ওয়াকআউট করতে পারি, বাইরে আন্দোলন করতে পারি, সেটা জাতীয় সংসদে সেটা একটা যথোপযুক্ত ফোরাম। এর বাইরে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের গণভোটের প্রশ্নের মধ্যে আমি সেখানে বিসর্জন দিতে পারি না। কাজেই সনদের স্বাক্ষর যদি আমরা না করি, তাহলে তার ভিত্তিতে তো আমরা গণভোট হতে পারি না। এখন আসুন, গণভোট কেন আমরা একই দিনে চাচ্ছি, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? দেখুন, এই গণভোটটা যেটা জনাব সালাউদ্দিন বলেছেন, আমরা একই কথা বলেছি, যে এটা হবে নৈতিকভাবে আগামী সংসদে, এটা মানুষ যারা এই স্বাক্ষর করবে তারা এটা করতে বাধ্য নৈতিকভাবে। রাজনৈতিকভাবে কিন্তু আপনি এটাকে বন্ডিং করছেন না। রাজনৈতিকভাবে জাতীয় সংসদে যদি আপনি 2/3 সংখ্যাগরিষ্ঠতা করে সংবিধানের কতগুলো মৌলিক বিষয় আপনি সংশোধন করেন, সেগুলো চূড়ান্তভাবে অনুমোদন করতে গেলে গণভোট প্রয়োজন হবে। যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সময় যখন 91 নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদে যখন সংসদীয় পদ্ধতির সরকারে চলে গেল, রাষ্ট্রপতি পদ্ধতির পর থেকে সেই আইনটা কিন্তু এখন আছে, সেটা ভোট হয়েছে, 85% মানুষ তার পক্ষে ভোট দিয়েছে, ফলে 2/3 আসনে যে সংসদীয় পদ্ধতির সরকার হলো 1991 সালে, সেটা পাশ হয়েছে। এখন সেই আইনটা আছে। তবে যেহেতু বিভিন্ন দলকে আমাদের এক জায়গায় আনার কথা, সেই কারণে আমরা বলেছি ভোটের দিনে হতে পারে, কিন্তু সেটা এই নতুন কোনো রাষ্ট্রপতির আদেশ দিয়ে হবে না। কারণ রাষ্ট্রপতির আদেশ দিয়ে যদি গণভোট করেন, তাহলে সেই গণভোটের মাধ্যমে সংবিধান বদল হয়ে গেল। এটাই কিন্তু জামায়াতে ইসলামী, এনসিপি তারা চাচ্ছে, ইসলামিক দলগুলো চাচ্ছে যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে গণভোট দিয়েই সংবিধান বদল হয়ে গেল।
আমরা এই ক্ষমতাটা রাষ্ট্রপতিকে দিতে চাচ্ছি না। কারণ দেখুন, বাংলাদেশে 2024 সালে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে, আমরা চাই না ভবিষ্যতে এরকম গণঅভ্যুত্থান হোক, কিন্তু আসলে কি ঠেকাতে পারবো আমরা? আবার যদি 15 বছর পরে একটা গণঅভ্যুত্থান হয় এবং তারা যদি রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান চেঞ্জ করে দেয়, জাতীয় সংসদ নির্বাচন বাদে, এটা কি ভালো উদাহরণ হবে? এরকম কোনো ইনস্ট্যান্স আরও একটা আমরা সন্দেহ করছি যে যেভাবে জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ তারা ক্ষমতা গ্রহণ করার পর একটা হ্যানা ভোট দিয়েছিল, এই যে গণভোটটা যদি আগে হয়ে যায়, এখন যদি বলে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমরা হ্যাঁ ভোট দিয়েছি, আগামী জাতীয় সংসদ আরও 3 বছর বা 4 বছর পরে হবে, জনাব ইউনূসের 5 বছর শেষ হোক তারপরে, এটা কিন্তু একটা আমরা এ ধরনের মানে হতে পারে, যদিও এটা কোনো প্রমাণ নেই। আর পিআরের বিষয়ে যেটা বলেছে যে যার জন্য তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারা চাচ্ছে জামায়াতে ইসলামী, যে তাহলে গণভোটের মাধ্যমে আপনি উচ্চকক্ষে, তারা নিম্নকক্ষ চাচ্ছে, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোট বা পিআর হয়ে গেল, তাহলে এটা কার্যকরী হয়ে গেল। তাহলে তারা গণভোটটার মাধ্যমে সংবিধান বদল হয়ে গেল, সেরকম একটা জিনিস তারা মানে তাদের ধারণায় তাই। ঠিক এখানেই আমাদের বিরোধিতা। এবং তারা উচ্চকক্ষে পিআর পদ্ধতি পাশ হলে আগামী সংসদ নির্বাচন যখন হবে, পিআরের জন্য আলাদা ভোট দরকার হবে না, শুধু দরকার হবে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা আগেই বলবে যে তারা যদি নির্দিষ্ট সংখ্যক আনুপাতিক ভোট পায়, তাহলে তাদের নাম্বার 1 কে উচ্চকক্ষে সদস্য হবে, 2, 3, 4 ইত্যাদি। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সেই ভোটের সংখ্যানুপাতে শতকরা হার হিসেবে তাদের প্রার্থীরা জয়লাভ করে যাবে, সেটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত হবে। এখানে কিন্তু আমাদের আপত্তি যে এই গণভোট যেটা আমরা জাতীয় সংসদ নির্বাচনের দিন করছি বা আগে করছি, এর মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাচ্ছে না, সংবিধান সংশোধনের জন্য একটা গণরায় হয়ে যাচ্ছে। সেই গণরায়কে নৈতিকভাবে আমরা মানতে বাধ্য। এই বিষয়টা সমাধানের জন্য আমরা বলেছি যে নির্বাচনের দিনেই গণভোট হবে। যদি সেখানে কোনো কিছু নৈতিকভাবে বা রাজনৈতিক ইমপ্লিকেশন থাকে, সঙ্গে সঙ্গে তো সংসদ হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো মানে সময়ের ব্যবধান থাকছে না। এই সময়ের ব্যবধানটা নিয়ে কিন্তু যত জল্পনা কল্পনা, নির্বাচন হবে কিনা, নির্বাচন নষ্ট হবে কিনা, এই সমস্ত কিন্তু সন্দেহটা আসছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেকার যে মানে সময়ের পার্থক্য, সেই সুযোগটা দেওয়া ঠিক হবে না। মিস্টার খায়রুল কবির খোকন, শুনছিলেন আপনি, কিছু যোগ করবার আছে? না হলে আমি অন্য একটা প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। তেমন কোনো যোগ করার নাই। তার সাথে আমরা খুব একটা মানে আমাদের দলীয় দৃষ্টিভঙ্গির সাথে, আমাদের পলিসির সাথে খুব একটা ডিফার করছেন না, যেটা আমাদের মোস্তাক ভাই বললেন। তো আমরা তো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওই বিষয়গুলি মানে হোক, মানে ইনক্লুড করা হোক, মানে সেই যেটা নিয়ে আমাদের ডিসপিউট আছে, যেটা মানে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, সেগুলো নিয়ে ভিন্নমত থাকলে সেই ভিন্নমতটা নিয়ে মানে যাওয়াটা একটু মানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য আমার মনে হয় সেটার থেকে বাদ দিয়ে যেটা ঐক্যমতের ভিত্তিতেই আমাদের জাতীয় সংসদটা করলে আমার জন্য এটা ফাইনালি এটা হইলে আমার মনে হয় যে ওইটা আমাদের জন্য এটা খুব কল্যাণকর হবে জাতির জন্য। যেটা একই দিনে হওয়ার ক্ষেত্রে যেটা তারা ঐক্যমত প্রকাশন করছেন আমাদের সাথে, এটা নিয়ে আবার জনগণের মধ্যে একটা ইতিবাচক মানে পড়েছে, মানে ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যে এটাও তারা অ্যাকসেপ্ট করেছেন আর কি, যে আমাদের যে চিন্তাভাবনার সাথে যে একই দিনে করলে যে আমাদের আর্থিক সাশ্রয় এবং সময়টা কমে যাবে, এবং এটার উপর ভিত্তি করে পরবর্তীতে এটা সংবিধানে একটা ম্যান্ডেটরি হবে, যেহেতু আমাদের দেশের জনগণের সার্বভৌম, তারা যদি সেখানে একটা দেয়, সেটা তখন একটা ম্যান্ডেটরি হয় আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি। যে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেটা এখন আমি আনতে চাই, কিন্তু আপনাদের দুজনকে একসঙ্গে পেয়ে আমি এই আলোচনাটা একটু না করার মানে আলোচনা করার লোভটা সামলাতে পারছে না। সেটা হচ্ছে যে আপনারা দুজনই ডাকসুর সাধারণ সম্পাদক সাবেক, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রী সংসদের নির্বাচনের ফলাফল বা ছাত্রছাত্রীদের মনোবৃত্তিটা সবসময় মোটামুটি একটা ধারণা করতে পারি, এবং এর সঙ্গে জাহাঙ্গীরনগর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আলোচনার মধ্যে আসতে পারে। ডাকসু যে ফলাফল আমরা শেষ পর্যন্ত দেখলাম, তাতে কি এটাকে এখন বলা যায় যে বাংলাদেশের তরুণ সমাজ এখন অনেকটাই জামাতের বা শিবিরের দিকে ঝুঁকে পড়ছে? না, এটা আমি ঠিক আমি সমর্থন করি না। যে
এখন শুধু ওই ডাকসু এবং জাকসু নির্বাচনের উপর ভিত্তি করেই মানে যারা এই দেশের তরুণ সমাজ যারা অত্যন্ত মানে আমাদের মনে করি যে এই সমাজের এই তরুণরা অত্যন্ত মানে মেধাবী প্রতিভাবান, তারা বর্তমান আমাদের সমাজ থেকে মনে হচ্ছে তাদের আরও বেশি মানে চিন্তা ভাবনা এবং তারা যে মানে ওই যে পুরো গ্লোবাল পলিটিক্স নিয়েও তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে দেশপ্রেম, এবং আমরা দেখেছি যে আমাদের কোটাবিরোধী আন্দোলনের সময় থেকে আমরা খেয়াল করেছি যে ছাত্রদের যে মানে তাদের যে রাষ্ট্র সংস্কারের যে থেকে শুরু করেছিল আর কি, সেটার পরবর্তী আমরা দেখেছি বিশেষ করে কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা একটা যে উল্লেখযোগ্য তারা ভূমিকা আমরা রেখেছে, সেই ভূমিকার মধ্যে আমরা দেখেছি যে এটার মধ্যে তো সেই তরুণদের মধ্যে তো সবাই মানে বিশেষ করে মানে কেউ হয়তো প্রত্যক্ষ ছাত্র রাজনীতির সাথে জড়িত, আবার কোনো সমর্থক এবং সাধারণ ছাত্রী এবং শিক্ষার্থীরাও সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনের সাথে। তো আমি মনে করি যে এই তরুণ যুবকরা তারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা আগামী দিনে দেশ পরিচালনা, তারা রাজনীতি করবে, তারা মানে সেখানে প্রশাসনে যাবে, তারা দেশের সমস্ত কিছুতেই তরুণরাই বিশেষ করে এই দেশের যে এটা আমাদের আমরা বিশ্বাস করি যে এই তরুণ ছাত্র সমাজই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। এটাই বাস্তবতা। আমরা তরুণ থেকে আমরা এখন আস্তে আস্তে আমরা একটু ইয়ের দিকে যাচ্ছি, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এই তরুণদেরকে কিন্তু আমাদের এই রাষ্ট্রের মানে তাদের আগামী দিনে সঠিক নেতৃত্ব তাদের হাতে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত শিবিরের যেটা তারা তাদের যে ছাত্র শিবিরের তারা হঠাৎ করেই তাদের যে উত্থানটা হয়েছে এটা হঠাৎ করেই হয়নি। এটা মনে হয় যে দীর্ঘদিনে তাদের যে একটু গভীর একটি যে তাদের ব্লুপ্রিন্ট ডিজাইন, একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান নিয়ে তারা যে তখন তৎকালীন ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের যে সাথে তাদের যে গভীর সম্পর্কটা ছিল, সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু ছদ্মবেশে তাদের ছত্রছায়া থেকেই কিন্তু তারা সেখানে বেড়ে উঠেছে এবং তারা কিন্তু প্রকাশ করেনি। তারা কিন্তু ওই আমরা দেখেছি সর্বশেষের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আগে আমরা দেখেছি যে তাদের যে রূপ দেখেছি, তারা ছিল ছাত্রলীগের সাথে, তারা একসাথেই তারা কাজ করেছে। পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তিগুলি আবার ছাত্র শিবিরের মুখোশ উন্মোচিত হয়েছে ওদের। তো এই যে তারা যে মানে ওই রূপ পাল্টিয়ে তারা করেছে এবং সেটা কারণে তারা ক্যাম্পাসে থাকতে পেরেছে, সুযোগ সুবিধা দেওয়া, এবং ক্যাম্পাসে দীর্ঘ 16 বছর আমাদের দলের যারা প্রগতিশীল ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ক্যাম্পাসে হলে থাকতে পারেনি, ক্লাসে যেতে পারেনি, মানে তারা ইয়েতে যেতে পারেনি, এই মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারেনি। এটা আমরা লক্ষ্য করি যে ক্যাম্পাসের মধ্যে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করে তাদেরকে পুলিশে দেওয়া হতো। সেখানে তাদের একচাটিয়া সেই ছাত্রলীগের যে নিষিদ্ধ ছাত্রলীগ যে সংগঠনটি, তাদের একটা আধিপত্য ছিল। তারা সেখানে বেশি শক্তি দিয়ে, সেখানে অস্ত্র দিয়ে তাদের হলগুলিতে তারা একচাটিয়া আধিপত্য, আমরা গেস্ট রুমের আমরা শুনেছি, গণরুমের আমরা জানেন, এগুলো তো তারা দখল করে রেখেছিল। সেখানে কিন্তু তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু সেখানে ছাত্রলীগের ইয়েতে ছিল। এটা তাদের বক্তৃতায় বেরিয়ে আসছে, অনেক সময় দেখেছেন এগুলি, যার কারণে তারা একটা সুযোগ সুবিধা পেয়েছে। এবং যে নির্বাচনেও দেখেছেন যে নির্বাচনগুলি প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা দেখেছেন সেখানে ব্যাপক আলোচনা হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্জন হলে একজন জিয়া রহমান নামে একজন সে ইয়েতে ছিল পুলিং অফিসার, তাকে অব্যাহতি দিতে হয়েছে এবং সে সরাসরি একটি ওই যে আমাদের ছিল ছাত্র শিবিরের যে প্যানেল দেওয়া, ছাত্র শিবিরের নামে তো দেয় নেই, তারা দিয়েছিল ওই যে গণতান্ত্রিক মানে ছাত্র ঐক্য জোট নামে একটা একটা সংগঠন করেছিল, সেই প্যানেলের ভোট দেওয়া ছিল। আগে একটা ব্যালট পেপার দেওয়া ছিল, তারপর তাকে আইডেন্টিফাই করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। এটা যদি মনে করেন 810টি ছিল বুথ ছিল, সেখানে যদি ধরেন 5টা করে দেওয়া হয় তাহলে 4500 সেখানে জাল ভোট চায়, সেখানে 10টা করে দিলে প্রায় 8500 ভোট চলে যায়। সেখানে এই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর যারা দায়িত্বে ছিলেন, যারা পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা সেই বিষয়গুলো কিন্তু সেখানে বারবার মানে সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের যে প্যানেল ছিল, সেই প্যানেল পক্ষ থেকে তারা বারবার উত্থাপন করেছিল যে এই বিষয়গুলি দেখার জন্য, কিন্তু তারা কোনো প্রতিকার তাৎক্ষণিকভাবে নেয়নি। না নেওয়ার কারণে
কিন্তু দেখা যায় যে 8,500 ভোটের ব্যবধান হয়েছে আমাদের ছাত্র দলের যে প্রার্থী ছিল, মানে তার সাথে এত ভোটের ডিফারেন্স তো হতে পারে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল যাই হোক, মানে সেটা মানে তারপরে আমাদের যে ছিল অন্য আদার যে সংগঠনগুলো ছিল, আদার যারা করেছে, ওই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল, যারা বিভিন্ন স্বতন্ত্র ছিল, তারাও কিছু কিছু ভোট পেয়েছে। কিন্তু এত ভোটের ব্যবধান হওয়াটা এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সবাই, এত ভোটের ব্যবধান হতে পারে না। তো এই বিষয়গুলি নিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রার্থী তারা কিন্তু প্রেস কনফারেন্স করে স্পেসিফিক একবার সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় তারা সেখানে ওই দুর্নীতি মানে হয়েছে, মানে ম্যানিপুলেট করা হয়েছে, নিয়ম ভঙ্গ করেছে, এগুলো কিন্তু তুলে ধরেছে আমাদের যে বিপি প্রার্থী সেখানে। এবং পরবর্তীতে জাকসু নির্বাচনে সেখানে আমাদের 3 জন মানে শিক্ষক যে দায়িত্বে ছিলেন তারা কিন্তু পদত্যাগ করেছে। সেই পদত্যাগ করেছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে দেখা যায় ব্যালট পেপার যে ছাপানো হয়েছে, সেই জামাত শিবিরের যে প্রেস, সেই প্রেস থেকে দেখা হয়েছে, নীলক্ষেত থেকে তারা ছাপিয়েছে, ব্যালট পেপার ছাপিয়েছে। এটা নিয়ে হয়তো সঠিক উত্তর দিতে পারে না ভাইস চ্যান্সেলর এবং আমাদের যে প্রক্টর, যে সেখানে নীলক্ষেত্রে কেন ছাপানো হবে, সেখানে দেখা গেল যে পরিমাণ ব্যালট পেপার ছাপানো তার থেকে বেশি ছাপানো হয়েছে। এইগুলো নিয়ে তো মানুষের মধ্যে এটাকে ভিত্তি করে যে মানে যুব সমাজ মানে জামাতের দিকে ঝুঁকে গেছে, এটা মনে করা সঠিক হবে না। এবং এটাকে জাতীয় নির্বাচনেও কোনো মানে মানে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটা এই দেশের যারা ধর্মবেশী বিগত দিনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমাদের জামাত শিবিরের বা কোনো মানে কোনো প্যানেল ডাকসুতে তো কোনো আসন পায়নি, হলগুতে হয়তো 2-1টা পেয়েছে কোনো সময়, কিন্তু প্রকাশ্যে রাজনীতি কোনোদিন করতে পারে না। যে মোস্তাক ভাই ছিলেন, তাদের সময় কিন্তু শিক্ষা পরিবেশ পরিষদ ছিল, সেই পরিষদে কিন্তু ছাত্র সমাজ এবং ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, তারা প্রকাশ্যে কোনো মিছিল মিটিং প্রোগ্রাম কোনোদিন করতে পারে না। তারা তো হল সংখ্যা আসা তো মানে দূরের কথা, সেখানে ছাত্র সমাজ শিক্ষার্থীরা বরাবরই তাদেরকে হেড করেছে। তাদের যে নেতিবাচক ধর্মকে পুঁজি করে রাজনীতিরা এদেশের মানুষের ধর্মান্ধ রাজনীতি, যেটা ফ্যানাটিক রাজনীতি যেটাকে বলে, সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো কোনো সময় গ্রহণ করেনি। তাই আমি মনে করি না যে সারা বাংলাদেশে আবার এটাকে, আমি মনে করি যে এটাকে তারা হয়তো পুঁজি করে তারা অনেক স্বপ্ন দেখতে পারে, কিন্তু এটা কোনো সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেছে, রাকসু এবং চাকসু আগামীতে হতে যাচ্ছে। এটা ঠিক, নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে এবং নির্বাচনে অভিজ্ঞতা না থাকার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু জায়গায় কতগুলো অবাঞ্ছিত কাজ হয়ে গেছে। তবে এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই যে ছাত্র শিবিরের নামে প্যানেল না দিলেও তারা শিক্ষার্থীদের নামে প্যানেল দিয়েছে এবং ছাত্র শিবিরের আদর্শ পছন্দ করে না এমন প্রার্থীকেও তারা এখানে যুক্ত করেছে, তারা জিতেছে, এটা কোনো সন্দেহ নেই। এই জিতেরা কিন্তু আমি মনে করি যে তাদের সর্বপ্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয়তাবাদী ছাত্র দল, তারা স্বনামেই প্যানেল দিয়েছে। একমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলে আমি দেখেছি স্বনামে প্যানেল দিয়েছে। আমাদের সমর্থক যে প্যানেল সেটা কিন্তু যদিও কোয়ালিশন প্যানেল ছিল, কোয়ালিশন প্যানেল হলে তো একটা ভিন্ন নাম দিতেই হয়। এটা হলো জাতীয়তাবাদী ছাত্র দল বা বৃহত্তর অর্থে বিএনপিকে এই ভোটাররা পছন্দ করেনি। এটা আমি মনে করি যে ক্যাম্পাসের ভিতরে জাতীয়তাবাদী ছাত্র দল ওই ধরনের দখলবাজি বা চাঁদাবাজি এগুলো তারা করেনি বা করতে পারেনি, যাই হোক। ক্যাম্পাস থেকে বেরিয়েই আপনি নীলক্ষেত বলেন, শাহবাগের ফুলের দোকান বা চানখার পুল, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল বা সহযোগী সংগঠনের যেগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ করতো তার অনেক কিছুই তারা খুঁজে পেয়েছে। কাজে আপাতত তারা মনে করেছে যে শিক্ষার্থী সংসদ বাড়িতে নামে যে প্যানেলটা দিয়েছে, যে ছাত্র শিবির আছে তারা জানতো, এবং ছাত্র শিবির এখানে তো বলেনি যে তারা নির্বাচনে জয়লাভ করলে মেয়েদেরকে সবাইকে বোরকা পড়তে হবে, এটা হতে পারে একটা ক্যামোফ্লেজ বা সাময়িক, এটা মানতে হবে। স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সংগঠন, সেই ছাত্রলীগ কিন্তু ভোটে জিতেনি। 72 সালে সব প্রায় সংসদে আপনার এই ছাত্র ইউনিয়ন জিতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের থেকে মাত্র মান্না ভাই জিতেছিলেন, যিনি পরবর্তী পর্যায়ে বৈজ্ঞানিক সমস্ত ছাত্রলীগে তিনি আসেন। সেটা কিন্তু তারা সাময়িক, পরবর্তী পর্যায়ে ছাত্রলীগ যখন আদর্শিকভাবে আলাদা হয়ে গেল তখন তারা সরকারের বিরুদ্ধে যারা তাদেরকেই তারা জয়লাভ করেছে। ডাকসুতে ব্যালট চিন্তাই হয়েছে, সরকার মানে এটা মানতে চায়নি যে ডাকসুতে বিরোধী ছাত্র সংগঠন আসবে। ছাত্র ইউনিয়নকে তো ছাত্র ইউনিয়ন যখন আসে, কাজে আমি মনে করি যে 72-এর পরে যেভাবে ছাত্র ইউনিয়নের একটা
সাময়িকভাবে মানুষ বেছে নিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগের বিপরীতে, এইভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের বিপরীতে তারা এই প্যানেলকেই তারা বেছে নিয়েছে। যদি এখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা ঐক্যবদ্ধ প্যানেল দিতেন, তাহলে হয়তো নির্বাচনের ফলাফল অন্যরকম হতেও পারতো, সেটা হতেও পারতো, নাও হতে পারতো, একটা ভালো তারা প্রতিদ্বন্দ্বিতা আসতে পারতেন। কিন্তু তারা অনেকগুলো প্যানেলে বিভক্ত হয়ে গেছে। জাহাঙ্গীরনগরেও, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী এবং চট্টগ্রামেও এই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, আমি যেই বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল করি সেই সহ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, তারা আলাদা 2-3টা প্যানেল দিয়েছে এবং প্রচুর সংখ্যক স্বতন্ত্র দাঁড়িয়েছে। স্বতন্ত্র নির্বাচনে দাঁড় করা মানে তারা প্রচলিত আগে কিন্তু এরকম স্বতন্ত্র দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। আমাদের সময়ে যারা আদর্শবাদী ছাত্র সংগঠন বা রাজনৈতিক সুস্পষ্ট আদর্শের ছাত্র সংগঠন, তাদের মধ্যেই ছাত্র সমাজ তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে দেখেছে। কিন্তু এই যে দীর্ঘ এই আওয়ামী লীগ ছাত্রলীগের যে 15 বছর তারা ক্যাম্পাসকে দখল করে রেখেছে, তার আগে জাতীয়তাবাদী ছাত্রদল দখল করে রেখেছিল, ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা ছাত্র সংগঠনগুলোর প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেছে, যারা ডোমিনেটিং ছাত্র সংগঠন। ফলে এবং বিপরীতে যারা প্রগতিশীল, তারা নানা ভাগে বিভক্ত হওয়ার কারণে একটা সাংগঠনিকভাবে বিকল্প হিসেবে তারা ছাত্র সমাজের কাছে ফুটে ওঠেনি। ফলে তারা একটা অনাস্থার কারণে, অনাস্থা থেকে কিন্তু এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থী হয়েছে। যদি প্রগতিশীল সংগঠনগুলো এই পালসটা বুঝতে পারে, তারা এই রাজনীতি ধারণ করতে পারে, অথবা নতুন কোনো সংগঠন তৈরি হয় সাধারণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তবে নতুন করতে গিয়ে যে আমাদের দেখলাম যে এনসিপির ছাত্র সংগঠন, তারা প্রচলিত ছাত্র সংগঠনগুলোর মতোই তাদের অর্থ সংগ্রহের পদ্ধতি, তাদের রাজনীতির স্টাইল, প্রতিপক্ষকে বিরুদ্ধে ভাষা প্রয়োগ, ফলে ছাত্র সমাজ তাদের প্রতি আরও হতাশ হয়ে গেছে। তারাও কিন্তু নির্বাচনে খুব খারাপ করেছে। কাজে ভবিষ্যতে যদি ছাত্র সমাজ, যেটা প্রচলিত ছাত্র সংগঠনগুলোর বাইরে একটা কিছু চেয়েছে, সেটা ধারণ যারাই করতে পারে, অথবা নতুন কোনো সংগঠন যদি হয়, তাদের ভবিষ্যতে রাজনৈতিক একটা ভালো ভূমিকা আছে। তবে এখন যারা রাজনীতি করছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ডাকসু, জাকসু এবং ভবিষ্যতে দুটো নির্বাচন হবে, এখান থেকে যদি ইতিবাচক শিক্ষা নিয়ে ছাত্র সংগঠনগুলো সামনে চলে, তাহলে যারা জয়লাভ করেছে তারা আগামীবার জয়লাভ নাও করতে পারে। আর যদি আগামী 1 বছরের মধ্যে পরিস্থিতি কোনো পরিবর্তন না হয়, তাহলে তো যারা আছে তারা তো আছেই। তবে আমরা চাই যে যারা প্রগতিশীল ছাত্র সংগঠন এবং নির্দলীয় ছাত্র যারা আছে, তারা মিলে নিশ্চয়ই আরও ভালো বিকল্পের দিকে তারা এগোতে পারবে। মিস্টার খায়রুল কবির খোকন কিছু বলবেন? না, ওইটা হলো যে ওই মুস্তাক ভাই যেটা বলেন সেটা ঠিক আছে, আপনার দলীয় অবস্থান থেকে বা আপনার অবস্থান থেকে আপনি বলেছেন। কিন্তু আমি যতটুকু আমি জানি যে ধরেন আপনাদের সময় আপনি আমার আগের বার ছিলেন, আপনি আমার আগের বার প্যানেল 18 আমরা বিজয়ী হয়েছিলেন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু 90-তে কিন্তু আমরা আমাদের যে আমান খোকন আলম, আমরা যে প্যানেলে আমরা বিজয়ী হলাম, সেটাতে কিন্তু আমাদের দলীয় প্যানেলে সবাই করেছিল। সেখানে কিন্তু আমরা কিন্তু বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হয়েছিলাম, প্রায় 8-10 হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলাম আমরা। তো সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্যানেলে আমরা দিয়েছিলাম, কিন্তু আপনারা কিন্তু দিয়েছিলেন সংগ্রাম পরিষদের প্যানেলে, সুলতান মোস্তাক নাসির প্যানেল, আপনি যেটা জিএস হয়েছিলেন আর কি। তো সেখানেও কিন্তু আমরা বিপুল দুরিপন প্যানেলে আমি এজিএস করেছিলাম যে আপনার সময়, তখন আমরা পরাজিত হয়েছিলাম, এককভাবে করেছিলাম, আপনারা করেছিলেন জোটবদ্ধভাবে। পরবর্তী ইন্ডিভিজুয়ালি করেছিলেন আপনাদের সমস্ত দলগুলো আর কি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র সংগঠনগুলো ছিল, সেখানে কিন্তু আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। সেখানে কিন্তু ছাত্রদল কিন্তু আমরা তখন ডাকসু সহ সবগুলি 14টা বা 16টা হলের মধ্যে 14টা হলে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়েছিলাম। কিন্তু সেখানে কিন্তু সেই দীর্ঘ 29 বছর পরে আবার যেটা হলো, যেটা আমাদের নুরুল হক নুরু বিপি হলো, যেটা সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনও সেখানে আমরা দেখেছিলাম যে বিতর্কে অনেক ম্যানিপুলেট করা বা দলীয়করণ করা বা সেখানে জোর জবরদস্তি করা অনুকূল পরিবেশও ছিল না, সেটা নিয়ে আমরা জাতীয় গণমাধ্যমগুলো দেখেছিলাম। কিন্তু সেই নির্বাচনের পরবর্তী দেখলাম নুরুর উপরে অনেকবার শারীরিকভাবে ছাত্রলীগের হামলা হয়েছে,
নির্যাতন হয়েছে এগুলো জাতি দেখেছে। পরবর্তীতে আমরা 6 বছর পরে হলো আবার সেই নির্বাচনটা কিন্তু মানে আমরা কিন্তু বরাবরই আমরা দাবি করে আসছিলাম আমাদের দলের পক্ষ থেকে, বক্তৃতায় বিবৃতিতে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ডাকসু নির্বাচন আমরা দ্রুত সমন্বয় দেখতে চাই। কারণ আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল একটি নৈরাজ্যকর অবস্থা, অরাজকতা, সেখানে শিক্ষার অনুকূল পরিবেশও ছিল না, সেখানে একটা দ্বন্দ্ব সংঘাত হানানি ছিল, এক নিত্যনৈমিত্তিক ঘটনা। সেই হলগুলিতে সাধারণ ছাত্রদের কী পরিণতি আমরা সবাই জানেন। সেই অবস্থাতে কিন্তু ছাত্রদল মানে ক্লাস মানে তাদের যে সেখানে ক্যাম্পাসে যাওয়া কিন্তু আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রেখেছে। যারা বিজয়ী হয়েছে তারাই বলছেন যে আমাদের যে আন্দোলন সংগ্রামে যারা দীর্ঘ 16 বছর শেষের দিকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকাগুলো আমাদের বিপিজিএ সহ যারা প্রার্থী হয়েছে তারা কিন্তু দৃশ্যমান হয়েছে। তারা কিন্তু মিছিল মিটিং প্রোগ্রামে ছিল। তাদেরকে এই কারণে ধরেন আমাদের সাধারণ ছাত্রদের একটা প্রত্যাশা ছিল যে তারা যদি ফেয়ার ইলেকশন হয় তারা বিজয়ী হবে, না হলে কাছাকাছি হতে পারে। যেহেতু জোটবদ্ধ নির্বাচন করেছে অন্যরা, আমরা দলের নামে করেছি, কারণ সেখানে অতীতে ডাকসুর ইতিহাসে কিন্তু মানে সবগুলি কিন্তু দলীয় মানে ব্যানারই হয়েছে, মানে কিন্তু এবারেই দেখলাম একটু ভিন্নভাবে জোটবদ্ধভাবে করেছে, তারা যে অন্য নাম দিয়ে করেছে, অনেকে করেছে। কিন্তু সেখানে কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, আপনি যেটা বলেন যে ক্যাম্পাসের বাইরেও চাঁদাবাজির যে বিষয়টি ছাত্র, এটা বোধহয় আমরা সঠিক না। এটার কারণে আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থীরা আর বোর্ড ছাত্র দলের প্যানেলকে দেয়নি, এটা ঠিক হবে না। তো এই ঠিক হবে না আমি এটা মনে করি। যে আরেকটা আপনি যে ঠিক বলছেন, যেটা বোধহয় আমি পুরোপুরি ঠিক বললেন না, এটা আরেকটা হলো যে আপনার যে আওয়ামী লীগের আমলের আগে ছাত্রদলের ক্যাম্পাসে একক আধিপত্য ছিল, ওই সময় কিন্তু সহাবস্থান ছিল। ওই সময় কিন্তু হলগুলিতে কিন্তু যে ছাত্রলীগও ছিল, ছাত্রদলও ছিল, জাসদ ছাত্রলীগও ছিল, ছাত্র ইউনিয়ন সমস্ত সাংগঠনিক সহাবস্থানে ছিল। কিন্তু এই 16 বছর কিন্তু বিভিন্ন ছাত্র দলের সংগঠনগুলো কিন্তু হলগুলিতে ক্যাম্পাসগুলিতে সহাবস্থান করতে পারে নাই। কিন্তু সেখানে কিন্তু মানে যে আজকে ছাত্রদলের যে ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই কারণে ছাত্র সমাজের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারা মানে শাহবাগ বিভিন্ন জায়গায় প্রতিটি মিছিল তারা জেল খেটেছে, মার খেয়েছে এবং তারা কারাগারে গিয়েছে। এইসব অনেক মানে জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। তা এবং প্রতিটি আন্দোলনে তাদের কিন্তু ভূমিকা ছিল। সেই ভূমিকার কারণে আমার মনে হয় যে মানে ছাত্রদলের ছেলেদেরকে, আমার প্রার্থীদেরকে ছাত্র সমাজ ভোট দিয়ে নির্বাচিত করেনি, সেটা হয়তো আপনি সাদা চোখে আমরা হয়তো বলছি, কিন্তু ভিতরে যে মেকানিজম হয়েছে, যে ষড়যন্ত্র বা ম্যানিপুলেট হয়েছে, একটি মানে পাতানো সাজানো নীল নকশার একটি নির্বাচন হয়েছে। এটা আমি মনে করি যে আমার বক্তব্য না, আপনার বিভিন্নভাবেও দেখেছি আমরা, যে সব শিক্ষকরা বা নিরপেক্ষভাবে বিভিন্নভাবে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা নিয়ে অনেক মানে নিরপেক্ষ আলোচনা, মানে নিরপেক্ষ অনুষ্ঠান এটাই বোঝানো হয়েছে। তারা তাইলে কেন আমাদের সাথে আপনার যারা অন্য দলের সাথে ছিল তারাও তো 5টি প্যানেল তো বর্জন করেছে, জাকসুতে 5টি প্যানেল বর্জন করেছে, শুধু ছাত্রদল বর্জন তা নয়। এবং সবাই বলেছে যে এমন যারা দায়িত্বে ছিলেন শিক্ষক, তারা কিন্তু মিডিয়াতে গিয়ে তারা কিন্তু সুস্পষ্ট করে বলছেন যে কী কারণে তারা বর্জন করছেন, কী কারণে পদত্যাগ করছেন, যেখানে নিরপেক্ষ নির্বাচন হয়নি। তাই আমি মনে করি যে এই নির্বাচনটা ব্যাপারে আমাদের মানে বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যে ছাত্র সমাজ আমাদেরকে ভোট দেয়নি, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। আমার মনে হয় যে এই বিষয়টি, আমার মনে হয় যে আমরা বলছিলাম যে একটু তদন্ত করে আমাদের উচ্চ পর্যায়ের কি তদন্ত টিম করে এই যে অনিয়মগুলো হলো, যদি ভাইস চ্যান্সেলর কিছু বিষয়, ওই যেটা নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো বিষয় নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন একটা প্রেস কনফারেন্স করে। তারপরে আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় যেগুলো হয়েছে ডাকসু নির্বাচন যে কলঙ্ক সৃষ্টি হয়েছে, যে 2073 যে আমার ব্যালট বক্স নির্বাচন পণ্ড হয়ে গেছিলো, যেটা আপনি বললেন। তো আর পরবর্তীতে যে 2019-এর ঘটনা আর 2026-এর ঘটনা, এই ঘটনাগুলো পরবর্তী চাকসু নির্বাচন চাকসু হচ্ছে, সেই নির্বাচনটাও মানে আমরা তাকিয়ে থাকি, দেখতে চাই যে নির্বাচনে কী ফলাফল আসে। তো সেই নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, যেন শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেন না হয়। যে কদিন আগে 8টি নির্বাচন দেখলাম,
বিসিপির নির্বাচন যে নির্বাচনটি হলো সেটাও সরকারের নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপের কারণে সেই নির্বাচন নিয়ে একটু প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন, এই নির্বাচনের কারণে জনমনে একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা যে আপনারা আগে বুঝতে পারেননি, খেলায় অংশ নিয়ে পরে বুঝতে পারলেন যে খেলাটা আসলে ভালো হয়নি এবং হবে না। তো এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনি প্রথম আমার পৃষ্ঠ যে নির্বাচন দেখেন কিনা, দেখলে সেটা আসলে কি ধরনের নির্বাচন? এই যে উনি বলছেন যে এখন সংশয় তৈরি হচ্ছে বা সন্দেহ তো করবার যথেষ্ট কারণ আছে যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে কিনা, যদিও বিএনপি যথেষ্ট সেই নির্বাচনের ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। আমি নির্বাচনের পক্ষে বরাবরই এখন যে আমাদের যে কোনো ধরনের নির্বাচনের, হ্যাঁ নির্বাচনের মানে যে কোনো গণতান্ত্রিক অধিকারটা বেরিয়ে আসে, মানে যে কোনো ধরনের নির্বাচনের পক্ষে কিনা না, যে কোনো ধরনের যেন নির্বাচন যেটা মানে সেটা তো নির্বাচন, যে নির্বাচনটা মানে মিনিংফুল নির্বাচন আমরা চাই। থ্যাংক ইউ। দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, এর থেকে উত্তরণের জন্য একমাত্র জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া দরকার। হ্যাঁ, অনেক সন্দেহ আছে, কারণ দীর্ঘদিন নির্বাচন সুষ্ঠু হয়নি। 2009-এর পরে সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, মানুষ সন্দেহ আছে, এবং যারা এসব নির্বাচন করেছেন তারা বিভিন্ন জায়গায় প্রশাসনে আছেন, রাজনৈতিক ক্ষেত্রে হয়তো তারা পেছনে বা অনেকে অজ্ঞাতবাসে চলে গেছেন, কিন্তু সিস্টেমগুলো আগেই আছে। জনগণের মধ্যে একটা বিশাল পরিবর্তন এসছে। এখন সেই জনগণের সেই পরিবর্তনটা যদি রাজনৈতিক দলগুলো আমরা ধারণ করতে পারি, তাহলে নির্বাচনে গুণগতভাবে পৃথক হবে। তবে আমি এত আশাবাদী না যে এটা, যেমন ডক্টর ইউনূস বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যে শতাব্দীর সেরা নির্বাচন হবে, সেটি নাও হতে পারে। কিন্তু তারপরেও শতাব্দীর সেরা নির্বাচন না হলেও আমাদের যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দরকার। এখন আমরা দেখছি যে এক এক জায়গায় এক একটা সরকার শপথ নিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, কিন্তু প্রশাসন, অর্থনীতি, সামাজিকভাবে এক এক জায়গায় এক এক দল সরকার চালাচ্ছে। আর মোটা দাগে কেউ কেউ বলেছেন যে 3টা সরকার চলছে প্যারালালি। তো এই অবস্থার অবসান হওয়া দরকার। একটি মাত্র সরকার আমরা চাই। আমি যদি পছন্দ করি তাদের সাথে কাজ করব, পছন্দ না করে তার বিরুদ্ধে আন্দোলন করবো। এটা রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী দেশটা চলবে। এখন তো কোনো ব্যাকরণই চলছে না। আপনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন কীভাবে করবেন? আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, আমরা এই সরকারের শপথ গ্রহণকে উদাত্তভাবে স্বাগত জানিয়েছি। আমরা কীভাবে সরকারের প্রতিপক্ষ বানিয়ে আন্দোলন করব? আবার এই সরকারের ছত্রছায়ায় যে কাজগুলো হচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। যে কোনো সময় এক জায়গায় একদল লোক একত্রিত হয়ে, অবশ্যই রাজনৈতিক বিরোধীরা, একটা উচ্ছৃঙ্খল জনতা, মব সন্ত্রাস, সেগুলো যদি বলা হয় কেন হচ্ছে, পুলিশ বলে ভাই আমাদের কথা শোনে না। সরকারের আপনি মন্ত্রীদের বলবেন যে আমাদের কথা শোনে না, তাহলে একটি সরকার চলতে পারে না। কাজে এই জন্যে অতি দ্রুত নির্বাচন দরকার, এবং নির্বাচনের পরিবর্তে যতগুলো জল্পনা কল্পনাতে আছে এই জটিলতা আরও বাড়বে, আরও বিশৃঙ্খলা হবে। অর্থনীতি তো এখনই মানে প্রায় অচল অবস্থা, অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, এবং মানুষের যানবাহনের নিরাপত্তা আরও ক্ষতিগ্রস্ত হবে। কাজেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যেই ক্ষমতা আসুক, আমি তাকে পছন্দ নাও করতে পারি, তারপরও দেশ একটা গণতান্ত্রিক ধারায় রাজনৈতিক ব্যাকরণে চলবে। হ্যাঁ, আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন, হরতাল, বিক্ষোভ চলবে, কিন্তু তখন আপনি আগে থেকে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তারা কতটুকু সমর্থন আছে। হ্যাঁ, দরকার হলে আমরা সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাকে 2 বছর পরে আরেকটা নির্বাচন দিতে বাধ্য করতে পারি। তাতে একটা দেশটা একটা পদ্ধতিতে আসলো। এই ধরনের একটা অস্বস্তিকর অবস্থা মোটেই কাম্য নয়, এবং অন্যান্য সম্ভাবনা যা আমরা বাজারে কান পাতলে শুনি, এগুলো আরও ভয়াবহ। কাজে সেগুলোর দিকে আমার মনে হয় না কেউ সজ্ঞানে সেই ধরনের বিপজ্জনক অপশানে বা সেই মাইন ফিল্ডে কেউ পা রাখবে। কাজে নির্বাচনই একমাত্র ভরসা, এবং আমি নির্বাচনটাই দেখি আমাদের সামনে সুস্পষ্টভাবে। হ্যাঁ, অবশ্যই নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নেই। এই নির্বাচনের তো 16 বছর তো আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটি ভোটাধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, এত জীবন, এত প্রাণ। এই যে আমাদের সর্বশেষ তো আমাদের 2000-এর বেশি, আমাদের আবু সাইদ থেকে শুরু করে 2000-এরও বেশি মানুষ জীবন প্রাণ দিয়েছে। আমাদের দলেরও তো শুধু এই 2 মাসে জুলাই অগাস্টেতে মারা গেল 422 জন।
এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। তাই এই নির্বাচন তো মানে জনগণ তাকিয়ে আছে যে নির্বাচনের পরে অতীতে 91, 96, তারপর 2001-এ আমরা দেখেছি 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এবার কিন্তু নির্বাচন বিভিন্ন কারণে যেহেতু দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের যে দোসর দালাল প্রেতা তারা বিভিন্ন জায়গায় এখনও তারা বহাল তবিতে রয়েছে। এবং আপনারা হাইকোর্ট থেকে বলেন, আপনার সুপ্রিম কোর্ট বলেন, আপনি জজ কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সবগুলো আগেরগুলোই রয়ে গেছে এখনও। তারপরে আপনার আইন প্রয়োগকারী সংস্থা বলেন, পুলিশে বলেন, তারপরে আপনার নির্বাহী বিভাগে বলেন, আপনার প্রশাসনে বলেন, ডিসিএসপি বলেন, সব জায়গায় মানে ওদের রয়েছে, সেনাবাহিনীতে বলেন, সব জায়গায় আছে। সব জায়গায় এখনও তাদের লোকজনগুলো প্রায় বহাল তবিতে রয়েছে। তাদেরকে রেখে আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, এই যে দেশি বেশি চক্রান্ত কথা আমরা বলছি, এই যে বিভিন্ন সময় আমরা যেসব বিষয় নিয়ে দেখতে পাচ্ছি যে আমরাও সেই মানে মনে হয় যে এই ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছি, কেউ করছে যে একটি নির্বাচন বানচাল পণ্ড করা, দীর্ঘায়িত করা, প্রলম্বিত করা করলে কারা সুবিধা হবে, কারা আগামী দিনে তো তারা একটি নির্বাচিত সরকার যদি এসে যায় তাহলে তারা সেই সুবিধাগুলিতে বঞ্চিত হবে। তাই তারা চাচ্ছে যে নির্বাচনটা দীর্ঘায়িত হোক, প্রলম্বিত হোক। এই কারণে বিভিন্ন নন ইস্যু করে তারা গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই ফাঁকে আবার ফেসিবাদের দোসর দালালরা আবার মানে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে মানে আবার গভীর চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত। তাদের আছে লক্ষ কোটি টাকার মানে দুর্নীতি লুটপাট করেছে, 30 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। দেবপ্রিয়া ভট্টাচার্য তার সেই ইয়েতে শ্বেতপত্র প্রকাশই বলেছেন। এই যে তার এই দেশের এই তারা দেখছে দেশি বিদেশে তারা যেভাবে আওয়ামী লীগের ওরা দোসররা যেভাবে বিদেশে গেলে দেখেছেন যে আমাদের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রোগ্রামে যাওয়ার পরে ঘটনা ঘটেছে, তারপরে আমরা দেখেছি ইংল্যান্ডে কি ঘটেছে, তারপরে বিভিন্ন সময় বাংলাদেশেও বিভিন্ন সময় তারা যেভাবে মানে এখনও বিভিন্নভাবে তারা মানে আবার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য দেশের বাইরে থেকে ভারতে থেকেও তারা ইন্ধন মদত দিচ্ছে এই দেশে। তো এই দেশে এইগুলো করতে গিয়ে যদি তাদেরকে যদি সম্মিলিতভাবে আমাদের ফেসিবাদ বিরোধী ঐক্য হয়েছে, সেই ঐক্যটা যদি আমাদের অটুট না থাকে, আমাদের মধ্যে বিভক্তি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে। বেশ কিছু রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কি আগের মতো নির্বাচন হবে না? না, বেশ কিছু দল আমার মনে হয় যে মানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমার মনে হয় যে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জাতীয় নির্বাচনের একটা যেটা মোস্তাক ভাই বললেন যে এটা খুবই মানে দেশের মানে স্টেবিলিটির জন্য, স্থিতিশীলতার জন্য আমার মনে হয় যে নির্বাচনের কোনো বিকল্প নেই। না হলে অনেক ষড়যন্ত্রের ডালাপালা গজানো শুরু হয়েছে এবং সেগুলোকে এই সরকার দমন করতে পারছেন না। কেউ আবার বলছেন যে মৃত্যু ছাড়া সেভ এক্সিট নাই, এই ধরনের কথা বলার চেষ্টা করছেন। তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে সম্পর্কে আজকে এই ধরনের কথা আজকে বলা হচ্ছে। এই কথা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কিছু অভিযোগ চলে আসছে, কেউ বলছেন। তো সেইগুলো আবার মিডিয়াতে গণমাধ্যমগুলোতে সামাজিক যোগাযোগের মধ্যে প্রকাশ পাচ্ছে। এগুলোর কারণে তো মানে পরিস্থিতি আরও জটিলতা সৃষ্টি হচ্ছে। আমরা সেই জটিলতার দিকে না গিয়ে আমরা চাচ্ছিলাম যে মানে এই সরকারের অধীনে নির্বাচনটা, মানে কেউ বলছেন যে কেয়ারটেকার সরকার মানে নির্দলীয় নিরপেক্ষ সরকার, এই সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে কেউ প্রশ্ন তুলছেন যে তারা নির্বাচনটা সেখানে কতটুকু করতে পারবেন কি পারবেন না। অনেক জায়গায় সাধারণ জনগণ জিজ্ঞেস করে, ভাই আমরা যেহেতু রাজনীতি করি, নির্বাচন কি হচ্ছে, মানে যে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে যে আমরা বলছি অবশ্যই হবে, যেহেতু সরকার গঠিত, নির্বাচন কমিশন গঠিত, আমাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমত হয়েছি, দীর্ঘ আমরা নির্বাচনের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্ত দিয়েছি, তারপরে কেন আমরা নির্বাচন করতে পারবো না? অবশ্যই নির্বাচন করতে হবে। নির্বাচন করার জন্য আমাদেরকে মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে আমাদের কনফিডেন্সে নিতে হবে, সরকারও তার আস্থা থাকতে হবে আমাদের উপরে। এখন তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কোথায় জানি একটু তাদেরও মনে একটু মানে ওই আগের মতো যে তাদের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটু ল্যাগ কোথায় বোধহয় আছে। এই বিষয়গুলি মানে আমাদের গভীরভাবে তুলে দেখতে হবে আমাদের। ডক্টর মুশতাক হোসেন, জাস্ট আমি যে পার্টিসিপেটরি এবং ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা, আপনি কি মনে করেন সেরকম ইলেকশন না হলে একটা ইলেকশন হওয়া উচিত, বা সেটার ভবিষ্যৎ কি হবে সেই ধরনের? পরাজিত গণ অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ বা তাদের সমর্থক 14 দল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে এটা পুরোপুরি অন্তর্ভুক্তমূলক হবে না, ঠিকই বলেছেন। কিন্তু আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কিনা। এটা ডক্টর ইউনূস বলেছিলেন প্রথম দিকে, পরে ছাত্রদের চাপে তিনি নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করলেন। এটা কিন্তু বিএনপি প্রথমে চায়নি, আমরাও চাইনি। আওয়ামী লীগ বা 14 দল যদি নির্বাচন করতে চায়, তাকে এই সরকারের বৈধতাকে স্বীকার করেই নির্বাচনে প্রার্থী হতে হবে। যারা পলাতক নয়, যারা এখনও আছে, আইনের চোখে পলাতক নয় বা অপরাধী নন, তারা সরকারকে বলবেন জঙ্গি হামলার ফলাফল
তারা অজ্ঞাতবাস থেকে ভাষণ দেবেন সরকারকে উৎখাত করার জন্য, তারা কিভাবে নির্বাচনে আসবেন? তারা যদি, তবে আমি মনে করি তারা যদি নির্বাচনে আসতে চায় তাদের সুযোগ দেওয়া উচিত এবং এক্ষেত্রে বিধিনিষেধ থাকা উচিত না। হ্যাঁ, আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনালে অপরাধীদের বিচার হচ্ছে, দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কথা শুরু হয়েছে। হ্যাঁ, দল হিসাবে আমরা যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বিচারের দাবি করেছিলাম, তখন আইনটা ছিল না, তখন আওয়ামী লীগ সরকার ছিল, তারা বলেছে আইন নেই। এখন তো আইন হয়েছে, তো আওয়ামী লীগের বিচার হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বিচারটাকে পেন্ডিং আছে। যাই হোক, কিন্তু দল হিসাবে বিচারের রায় হওয়ার আগে তারা যদি নির্বাচন করতে চায়, আমার মনে হয় সেই নির্বাচনের সুযোগ তাদের থাকা উচিত। কিন্তু তাদেরকে এই সরকারের বৈধতা এবং গণ-অভ্যুত্থানের বৈধতা এবং শহীদের রক্ত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। মিস্টার খোকন, না, বৈধতা কি মানে কিভাবে দেবে? কারণ এখন তো তারা তো যে মানবতা বিরোধী গণহত্যা করেছে মানে পৃথিবীর ইতিহাসে, যে সেইটা তো তারা এখন স্বীকারই করছে না। সেটাই বলছেন উনি, সেটা স্বীকার করে এই সরকারের বৈধতার কথা। যে মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেটা যে হচ্ছে, এবং সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে। এবং এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে আমি মনে করি যে আওয়ামী লীগের ছাড়াও নির্বাচন করা সম্ভব। কারণ আওয়ামী লীগের জনগণ তো প্রত্যাখ্যান করেছে এবং এটা এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই যে মানে আমাদের 90-এর যে ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে এবং 70-এর গণঅভ্যুত্থান হয়েছে, তার থেকে আমার মনে হয় যে এইবার যেটা হলো আর কি 2024-এ যেটা হলো, 3টা গণঅভ্যুত্থান, 70-এর গণঅভ্যুত্থান, 90-এর এবং 24-এ, সেই গণঅভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষ তো আমরা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে। আমরা লক্ষ লক্ষ লোকের যা মানুষ আমরা রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে যে এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট, এই যে 16 বছরের মানুষকে মানে দেশকে ধ্বংসের খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল, যার কারণে কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়েছে। এই সরকারের কোনো আগামী নির্বাচনে এই দেশের জনগণ তাদেরকে আর দেখতে চায় না। তাদেরকে ছাড়াই, আওয়ামী লীগের ছাড়াই বাংলাদেশে এই যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি। সেটা এই দেশের জনগণ তাদেরকে এই মুহূর্তে মেনে নেবে না। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মুশতাক হোসেন এবং মিস্টার খায়রুল কবির খোকন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, নানা রকমের সমস্যার মধ্যে বাংলাদেশ আছে, নানা অনিশ্চয়তা আছে, কিন্তু আমার অতিথিরা বলছেন উত্তরণের একমাত্র পথ একটা নির্বাচন। যত দ্রুত নির্বাচন হয় তত ভালো, যদিও ফেব্রুয়ারিতে হবার কথা এবং ইতিহাসে সেরা নির্বাচন হবার কথা, কিন্তু সেরকম না হলেও যেন একটা নির্বাচন হয়। আমার টেবিলের প্রান্ত থেকে দুই অতিথি এটা বলবার চেষ্টা করেছেন, যদিও খানিকটা ভিন্ন মত পার্থক্য খানিকটা দেখা গেছে যে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত কেমন হওয়া উচিত বা নির্বাচনটা কতটা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত, এটি নিয়ে বিতর্ক আছে। কিন্তু এই বিতর্কের একটা নিষ্পত্তি হওয়া দরকার ভবিষ্যতের স্থায়িত্বের জন্য, মানে স্থিতিশীলতার জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।